হ্যাঁ। ওগুলো ওগুলো এখন ওই সাবজেক্ট টিচারের সাথে কনসাল্ট করো, তাহলে ভালো হয়। ওকে। আচ্ছা, তোমরা নিজেদের নাম লিখবা, রোল লিখবা, কোড লিখবা। চ্যাট বক্সে লিখে ফেলো এখনই। আর সেকশনের নাম, নাম, রোল, কোড, সেকশন। নাম তো আছেই, জাস্ট রোল, কোড, সেকশন। আর 1 মিনিটের মধ্যে শুরু করে দেবো, তাড়াতাড়ি লিখে ফেলো। আচ্ছা, শুরু করা যাক। তো সবাই খুব মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ, ক্লাস শুরু করার আগে কিছু নির্দেশনা তোমাদের আছে, সেগুলো একটু আমি বলে নিই, তারপরে আমি আমার ক্লাস শুরু করব। আচ্ছা, গত বায়োলজি ফার্স্ট ফার্স্ট অ্যাসাইনমেন্টে আমরা বলেছিলাম যে প্রশ্ন তোমরা প্রিন্ট করে বা ফটোকপি করে জমা দিবা। হ্যাঁ, প্রথমে কভার পেজ, তারপরে প্রশ্ন, তারপরে অ্যাসাইনমেন্ট অংশ লেখা। আসলে আমাদের শিক্ষা বোর্ডের একটা মিটিং হয়েছিল 2 দিন আগে। তো সেই বোর্ডের মিটিং এ বলা হয়েছে যে প্রশ্ন প্রিন্ট বা ফটোকপি করে দেওয়া লাগবে না। ঠিক আছে, তাহলে কোনো প্রশ্ন প্রিন্ট বা ফটোকপি করে দেওয়া লাগবে না, এমনকি উদ্দীপকও লেখা যাবে না। ওকে, তাহলে আমার প্রশ্ন এটা বুঝতে পেরেছো? নির্দেশনা বুঝতে পেরেছো? আমরা বললাম যে কোনো প্রশ্ন প্রিন্ট করে বা ফটোকপি করে দেওয়া যাবে না। ঠিক আছে, এমনকি উদ্দীপকও লেখা যাবে না। বা তোমরা যখন প্রশ্নের উত্তর লিখবা, মানে ক, এই যে এখানে যেমন লেখা আছে ক, খ, গ, এগুলোও লেখা যাবে না। ঠিক আছে, তোমরা ক নাম্বার যখন প্রশ্নের উত্তর লিখবা, তখন ক দিবা না, জাস্ট ক নম্বরের যে উত্তরটা আছে সেটা লিখে দিবা। ঠিক একই রকম ভাবে একটু স্পেস দিবা, বা পরের পেজ থেকে আবার খ নম্বরের উত্তর লেখা শুরু করবা। খ নম্বরের উত্তর যখন লেখা শেষ হয়ে যাবে, আবার একটা স্পেস দিবা, অথবা পরবর্তী পেজে আবার গ নম্বরের অ্যান্সার লিখবা। তাহলে শুধু ক, খ, গ এগুলো আমাদের লিখতে হবে না, কিন্তু আমাদের উত্তর ঠিকই লিখতে হবে। তাহলে আমার এই এই নির্দেশনাটা কি বুঝতে পেরেছো সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে আমি আরেকটা বলতেছি যে ভিতরে স্যার তোমরা, হ্যাঁ হ্যাঁ বলো। আর স্যার আবার আমাদের লিখতে একটু লিখতে যদি হাফ পেজ হ্যাঁ, শেষ হয়ে যায়, তাহলে অসুবিধা পরের নাই, পেজ থেকে কি শুরু করা যাবে? ওই হাফ পেজের নিচে পিটিও লিখে দিবা, পিটিও লিখে পরবর্তী পেজে চলে যাবা। ওকে, আচ্ছা। স্যার আমাদের এই অ্যাসাইনমেন্টে তো শুধু স্যার একটা ছক না স্যার, এই না, থেকে ক খ এটা না, আলাদা। এটার জন্য না, সব অ্যাসাইনমেন্টের জন্য আমি বলছি।
শুধু বায়োলজির জন্য না, যে কোনো অ্যাসাইনমেন্টের জন্য আমি বলছি। ঠিক আছে, যে কথাগুলো বললাম সেগুলো এখন যদি ভালোভাবে মনোযোগ না দাও, পরবর্তী ভিডিওটা আগে দেখবা, তারপরে অ্যাসাইনমেন্ট লেখা শুরু করবা। আচ্ছা, এরপর আমি আরেকটা নির্দেশনা বলছি, শুধু কালো কালি দিয়ে লিখতে হবে, ভেতরে নীল কালি, সবুজ কালি এগুলো ব্যবহার করা যাবে না। পূর্ববর্তী অ্যাসাইনমেন্ট গুলোতে হয়তো অনেকে ব্যবহার করেছো, ওগুলো যাওয়া হওয়ার হয়ে গেছে। নেক্সট অ্যাসাইনমেন্ট গুলো অবশ্যই শুধু কালো কালি দিয়ে লিখবা। ওকে? আচ্ছা, এরপরে জি স্যার। এরপরে পূর্ববর্তী অ্যাসাইনমেন্ট গুলো কি আবার লিখতে হবে? না, ওগুলো যদি সাবজেক্ট টিচার বলে তাহলে লিখতে হবে, আদারওয়াইজ যে যেমন ভাবে জমা দিয়েছো ওইভাবেই থাকবে। আর পরবর্তী যে অ্যাসাইনমেন্ট গুলো আছে সেগুলো এইভাবে লিখবা, যেভাবে আমি নির্দেশ দিচ্ছি এইভাবে লিখবা। আচ্ছা, এরপরে কভার পৃষ্ঠায় তোমরা যে অ্যাসাইনমেন্ট শিরোনাম, যেমন এই আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্ট শিরোনামের নাম কি? বৈশিষ্ট্যের ভিত্তিতে পর্ডাটা পর্বের প্রাণীসমূহের শ্রেণীবিন্যাস করো। তাহলে এখানে যে দ্বিতীয় কলামে অ্যাসাইনমেন্ট কথাটা লেখা আছে, এটাই হলো এই জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্টের শিরোনাম। তোমরা কিন্তু অনেকেই প্রথম যেটা আমরা অ্যাসাইনমেন্ট নিয়েছিলাম, অনেকেই বলে দেওয়ার পরও কোষ বিভাজন কথাটা লিখেছো। কোষ বিভাজন তো চ্যাপ্টারের নাম, যেমন এখানে আমরা প্রথম অধ্যায় প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, এটা অ্যাসাইনমেন্ট শিরোনাম না। দ্বিতীয় কলামে যেটা আছে সেটা হলো অ্যাসাইনমেন্ট শিরোনাম। বুঝতে পেরেছো? তাহলে এই অ্যাসাইনমেন্ট শিরোনাম তোমরা বাংলায় লিখবা, আর বাদ বাকি কভার পৃষ্ঠায় যা যা চাওয়া হয়েছে, নিজের নাম, তারপর বিষয়ের নাম, কোড, তারপরে বাবার নাম, এগুলো সব ইংরেজিতে লিখবা। ওকে? স্যার মার্জিন কি পেন্সিল দিয়ে করলে হবে? হ্যাঁ, মার্জিন পেন্সিল দিয়ে করা যাবে, অসুবিধা নাই। মার্জিন, তারপর হলো তোমার কোনো ছক বা টেবিল যদি আঁকতে হয় তাহলে সেগুলো তুমি পেন্সিল দিয়ে করতে পারো, ওগুলো অসুবিধা নাই। আর উত্তর স্যার বিষয়ের নাম কি কভার পেজে বাংলা লিখবো না ইংলিশ লিখবো? ইংলিশে লেখো, ইংলিশে। শুধু অ্যাসাইনমেন্টের শিরোনামটা বাংলায় লিখবা কভার পৃষ্ঠায়। ঠিক আছে? বাদ বাকি যা ইনফরমেশন আছে সব ইংলিশে। এবং যেভাবে যদি বলে ক্যাপিটাল লেটারে, তাহলে ক্যাপিটাল লেটার ওখানে কিন্তু লেখা আছে যে ক্যাপিটাল লেটার না স্মল লেটার লেখা আছে। আচ্ছা, আরেকটা জিনিস, তোমরা অ্যাসাইনমেন্ট বিষয়ের ক্ষেত্রে তো বলা নেই স্যার। যাই হোক, না বলা তাহলে থাকলেও, না বলা থাকলে, যেগুলো না বলা বা বলা নাই সেগুলো, যেমন অ্যাসাইনমেন্টের শিরোনাম এখানেও কিন্তু বলা নাই যে বাংলায় লিখতে হবে, বলা আছে? বলা নাই। তাহলে সেখানে আমরা বাংলায় লিখবো, আর বাদ বাকি যা ইনফরমেশন আছে সবই ইংরেজিতে। ওকে? আচ্ছা, এরপর স্যার আমরা মানে আসবো। বলতে চাইছিলাম যে সাবজেক্টের নামটা স্যার এখানে এখানে স্যার ক্যাপিটাল লেটার ইউজ করবো, কারণ ওখানে স্যার বলা নাই যে ক্যাপিটাল লেটার ও ইউজ করবো হ্যাঁ, নাকি স্যার অসুবিধা নাই, ওটা নরমালি ওটা স্মল অসুবিধা লেটার নাই, গুলো। ওটা অসুবিধা নাই। যেখানে ক্যাপিটাল লেটার উল্লেখ আছে সেখানে ক্যাপিটাল লেটার লিখবা, আর অন্যান্য জায়গায় ক্যাপিটাল হোক স্মল হোক একটা লেটার লিখলেই হবে। তবে প্রথম যে আচ্ছা লেটার সেটা ক্যাপিটাল লিখতে হয়। আচ্ছা, এরপরে ওকে স্যার। উত্তর নিজ হাতে লিখবা। অ্যাসাইনমেন্ট গুলো সবাই নিজ হাতে লিখবা। অনেকে হয়তো 100 টাকা 200 টাকা দিয়ে কোনো ফ্রেন্ড বা ফ্রেন্ডের বড় ভাই বোন এদের মাধ্যমে অ্যাসাইনমেন্টটা তৈরি করছে। কিন্তু তোমাদের হাতের লেখা কিন্তু আমরা যারা খাতা দেখেছি, তারা কিন্তু কিছুটা হলেও চিনি। এই কারণে অ্যাসাইনমেন্ট গুলো নিজে লিখবা, তাহলে তুমি নিজে লিখবা, নিজেও তুমি জিনিসটা বুঝতে পারবা, দেন এটা তোমার জন্য ভালো হবে। আচ্ছা, আরেকটা হলো অ্যাসাইনমেন্ট যখন কলেজে জমা দিতে আসবা তখন সশরীরে আসবা। সশরীরে আসার সুবিধাগুলো কি কি? যে তোমার অ্যাসাইনমেন্ট গুলো হারাবে না। ঠিক আছে? অ্যাসাইনমেন্ট গুলো ঠিক জায়গায় পৌঁছালো কিনা তুমি নিজের চোখে সেটা দেখতে পাবা। আর কুরিয়ারে দিলে অনেক সময় দেখা গেল যে মিসিং হচ্ছে। তুমি মনে করছো আমি কুরিয়ার দিলাম হয়ে গেল, তা কিন্তু না। অনেক সময় কলেজে পৌঁছায় না, বা কলেজে পৌঁছালে হয়তো চিপা চাপার মধ্যে সেটা পড়ে আছে, তোমার অ্যাসাইনমেন্ট আমরা পেলাম না। তাহলে একটা অ্যাসাইনমেন্ট যদি না পাই তাহলে তোমার কিন্তু পরবর্তীতে ওই অ্যাসাইনমেন্টের নাম্বার কাউন্ট হবে না। কাজেই সশরীরে কলেজে জমা দেওয়ার জন্য বলা হচ্ছে। এখন তো যদি কেউ আক্রান্ত হয়, করোনা আক্রান্ত বা অন্য কোনো অসুখে সে ভোগে, তাহলে সে কুরিয়ার করবে। হ্যাঁ, ওই একটু নেট কানেকশন স্লো হয়ে গেছিল। সবাই শুনতে পাচ্ছ? হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছ? সবাই কি শুনতে সবাই কি শুনতে পাচ্ছ? হ্যালো,
জি স্যার। আচ্ছা, একটু রেসপন্স করবা তাহলে বুঝতে পারবো। জি আর স্যার, শোনা যাচ্ছে। জি হ্যাঁ, আর কোনো কারণে শোনো, পাচ্ছি। কোনো কারণে যদি ডিসকানেক্ট আবার হয়ে যায়, হ্যাঁ, তাহলে কিন্তু তোমরা আবার জয়েন করবে, আমিও জয়েন করার চেষ্টা করবো যদি কোনো কারণে হয় ডিসকানেক্ট হয়ে যায়। ওকে, আচ্ছা, আমি যেটা বলছিলাম, কেউ যদি কোনো কোনো কারণে অসুস্থ থাকো, সেটা করোনা হোক বা অন্য যে কোনো রোগী অসুস্থ থাকো, তাহলে তাদের জন্য কুরিয়ার প্রযোজ্য। এবং সেক্ষেত্রে কি করবা, যে মানে যেটা লেট এনভেলপ আছে সেই এনভেলপের উপরে নিজের নাম, তারপরে রোল কোড, সেকশন, রেজিস্ট্রেশন নাম, এগুলো মোবাইল নাম্বার এগুলো লিখে দিবা। ইভেন হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা যেটা বলছিলাম যে কুরিয়ার যখন করবা, তখন যেটা মানে কোনো ক্লাস টিচারের কাছে পাঠাবা বা সাবজেক্ট টিচারের কাছে পাঠাবা, যার কাছেই পাঠাও, হ্যাঁ, সেক্ষেত্রে ভেতরে যে অন্যান্য সাবজেক্ট গুলো আছে, মনে করো যে বাংলা হোক বা ইংরেজি হোক বা অন্য ম্যাথ হোক, মানে আমার কাছে মনে করো পাঠালা, সেক্ষেত্রে ভেতরে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা এনভেলপ দিবা এবং সেই এনভেলপেও তোমাদের নিজের নাম, রোল কোড, সেকশন এগুলো লিখে দিবা। হ্যাঁ, কারণ অনেক সময় তোমরা পাঠিয়ে দিচ্ছ, নিজের নাম লিখছো, রেজিস্ট্রেশন নাম্বার লিখছো, অধ্যক্ষ ঢাকা সিটি কলেজ, এইভাবে অনেকে পাঠিয়ে দিচ্ছ, এবং সেগুলো আমাদের খুঁজতে খুঁজতে সমস্যা হচ্ছে। যে অন্তত আমরা যদি সেকশনের নামটাও জানতাম যে এই রেজিস্ট্রেশন ধারী কোন সেকশনে, তাহলে এটা আমাদের জন্য সুবিধা হতো। তো তোমরা এরকম অনেকেই এই কাজগুলো করতেছো, কাজে এই কাজগুলো করবে না। ওকে, তাহলে তোমার খাতা বা তোমার অ্যাসাইনমেন্ট যে আমরা জানি, হ্যাঁ, অমুক সেকশনের, হ্যাঁ, তার রোল বা তার কোড যদি লেখা থাকে, সেটা আমাদের জন্য সুবিধা হয়। তো ঠিক আছে, তাহলে আমরা এই কথাগুলো বললাম। এখন আমি আমার, হ্যাঁ বলো, হ্যাঁ বলো, তোমার কথা ভালোভাবে বুঝতে পারছি না, তোমার অডিওটা ঠিক করো, দিয়ে তারপরে বলো। হ্যাঁ, এবার বলতে পারো। হ্যালো, হ্যাঁ হ্যালো, যাবার দূর কি করবে? হ্যালো, বুঝতে পারছি না, কাভার পৃষ্ঠায়, যাদের কাভার পৃষ্ঠায়। আচ্ছা, তোমার কোনো প্রশ্ন থাকলে তুমি চ্যাট বক্সে ওই প্রশ্নটা লিখে রাখো, তোমার নাম আর সেকশন কোড এগুলো লিখে রাখো, তাহলে আমি পরে ওটা দেখে বুঝতে পারবো যে কোন সেকশনে, সে অনুযায়ী আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যাদের বাসা দূরে তারা কি করবে? যাদের বাসা দূরে, সেটা তো এখন দেখার বিষয় না। এখন তো আসলে লকডাউন যেহেতু তুলে দিয়েছে, লকডাউনের আগে এই কথা বললে হয়তো প্রযোজ্য ছিল, এখন তো লকডাউন তুলে দিয়েছে। তুমি এখন ঢাকা সিটি কলেজে ভর্তি হয়েছো, এখন তোমার লকডাউন খুলে দিয়েছে, এখন কলেজ অথরিটি এখন যেটা করতে বলবে যে সশরীরে এসে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। হ্যাঁ, লকডাউন যদি থাকতো সেক্ষেত্রে অন্য ব্যাপার, এখন লকডাউন তুলে দিয়েছে। এই জন্য যারা সুস্থ আছো অবশ্যই স্বাস্থ্যবিধি অনুসরণ করে কলেজে জমা দেওয়ার চেষ্টা করবা। স্যার আচ্ছা, যদি ফ্রেন্ডদের মাধ্যমে পাঠিয়ে দিই তাহলে হ্যাঁ, কি কোনো সমস্যা হবে? সেটাও হবে, অসুবিধা নাই। ফ্রেন্ডদেরকে যা যা তথ্য দেওয়া দিয়ে দিবা, ফ্রেন্ডরা জমা দিয়ে দিতে পারবে, অসুবিধা নাই। অন্য কোনো কারো মাধ্যমে, ফ্রেন্ড হোক, চাচা হোক, খালু হোক, খালা হোক, যে কেউ এসে দিতে পারবে। আচ্ছা, ঠিক আছে স্যার। এবার আমরা শুরু করি আমাদের আজকের অ্যাসাইনমেন্ট। আজকে আমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার হলো কত, 2, এবং অ্যাসাইনমেন্টের শিরোনাম কি, বৈশিষ্ট্যের ভিত্তিতে কোঅর্ডিনেট পর্বের প্রাণীসমূহের শ্রেণীবিন্যাস করুন। এটা হলো অ্যাসাইনমেন্ট শিরোনাম। তাহলে তোমাদের কভার পৃষ্ঠায় অ্যাসাইনমেন্ট নম্বর 2 লিখবা এবং শিরোনামের নাম লিখবা। শিখন ফল বা বিষয়বস্তু, প্রাণীকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করার ভিত্তি ও নীতি ব্যাখ্যা করতে পারবে। কোঅর্ডিনেট পর্বে প্রাণীকে শ্রেণী পর্যন্ত বিন্যস্ত করতে পারবে। নির্দেশনা: 1 নম্বর, পাঠ্যপুস্তকে কোঅর্ডিনেট পর্বের যে শ্রেণীবিন্যাস, 3টি উপপর্ব আছে, তোমরা জানো, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, আর এটা হলো ভার্টিব্রেটা। হ্যাঁ, ভার্টিব্রেটার আন্ডারে আছে 2টি অধিশ্রেণী, একটা হলো সাইক্লোস্টোমাটা আর একটা হলো ন্যাথোস্টোমাটা।
এবং সব মিলিয়ে মোট 12টি শ্রেণী রয়েছে, সেই শ্রেণীবিন্যাসটি পাঠ করতে হবে। তাহলে 12টি শ্রেণী কিভাবে? ইউরোকর্ডাটা উপপর্বের আন্ডারে আছে 3টি শ্রেণী, আর উপপর্ব ভার্টিব্রাটার আন্ডারে আছে 9টি শ্রেণী। এইভাবে 12টি শ্রেণী তোমরা পাঠ করতে পারবে। 2 নম্বর নির্দেশনা, নিচের তালিকা অনুযায়ী 15টি কাগজের টুকরা বানাতে হবে, যার প্রতিটিতে একটি করে বৈশিষ্ট্য লেখা থাকবে। বাইরে থেকে যেন বোঝা না যায় কোন টুকরায় কি লেখা আছে, যাতে সেগুলো ভাঁজ করে সেখান থেকে লটারি করা সম্ভব হয়। আমরা এটা করেছি, একটু পরে তোমাদের দেখাচ্ছি। তাহলে আমরা এইভাবে কি করব? 1 নম্বর গ্রুপ, 1 নম্বর গ্রুপে প্রাণীর ত্বকের বৈশিষ্ট্য দেওয়া আছে, যেমন ভেজা ত্বক, শুষ্ক ত্বক, আঁশযুক্ত ত্বক, পালকযুক্ত ত্বক, লোমযুক্ত ত্বক। তাহলে আমরা 1 নম্বর গ্রুপ করব, সেই গ্রুপের মধ্যে 5টা আলাদা আলাদা কাগজের টুকরা নিব এবং প্রত্যেকটা টুকরায় একটা টুকরায় লিখবো ভেজা ত্বক, একটা টুকরায় লিখবো শুষ্ক ত্বক, একটা টুকরায় আঁশযুক্ত ত্বক। এভাবে 5টা টুকরায় আলাদা আলাদা নাম লিখবো এবং প্রত্যেকটা কাগজ ভাঁজ করে আমরা গ্রুপ 1 নামক বক্সে রেখে দিব। গ্রুপ 2 এর আছে হলো ফুলকা এবং ফুসফুসের বৈশিষ্ট্য। তাহলে এটাও আমরা 2টা কাগজ নিব এবং প্রত্যেকটা কাগজে, একটা কাগজে ফুলকা আর একটা কাগজে ফুসফুস লিখে 2 নম্বর গ্রুপে ভাঁজ করে রেখে দেব। গ্রুপ 3এও আমরা দেখব হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের বৈশিষ্ট্য আছে। একটা কাগজে লিখব 2 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড, আরেকটায় 3 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড, আরেকটা কাগজে অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, আর আরেকটা কাগজে লিখব 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড। এইভাবে আমরা 4টা আলাদা আলাদা কাগজের টুকরায় আমরা এইভাবে বৈশিষ্ট্যগুলো লিখব এবং ভাঁজ করে 3 নম্বর গ্রুপের বাক্সে রেখে দেব। 4 নম্বর গ্রুপ, 4 নম্বর গ্রুপে আমরা 2টা কাগজ নিব। একটা কাগজে লিখব শীতল রক্ত এবং আরেকটা কাগজে লিখব উষ্ণ রক্ত, দিয়ে ভাঁজ করে 4 নম্বর গ্রুপে রেখে দেব। 5 নম্বর গ্রুপ, ডিম পারে একটা কাগজে লিখব আর আরেকটা কাগজে লিখব বাচ্চা প্রসব করে, দিয়ে ভাঁজ করে আমরা 5 নম্বর গ্রুপে রেখে দেব। এইভাবে আমরা 2 নম্বর নির্দেশনা ফলো করব। 3 নম্বর নির্দেশনা, ছকের 15টি বৈশিষ্ট্য 15টি ছোট কাগজের টুকরায় লিখে ভাঁজ করে গ্রুপ অনুযায়ী 5টি পৃথক লটারির বাক্সে রাখতে হবে। যেমন গ্রুপ 1 এর বাক্সে থাকবে 5টি, আমরা এখানে দেখলাম 5টি। গ্রুপ 2 এর বাক্সে থাকবে 2টি। এইভাবে আমরা গ্রুপ 3 এ দেখব 4টি, গ্রুপ 4 এ দেখব 2টি, গ্রুপ 5 এ 2টি কাগজ যেন থাকে। 4, এছাড়া আরো একটি বাক্সে লটারি করার জন্য এরকম 10টি কাগজের প্রতিটিতে একটি করে সংখ্যা লিখে ভাঁজ করে রাখতে হবে। সংখ্যাগুলো কি? 123, একটা কাগজ নেব 123 লিখবো, আরেকটা কাগজ নেব 124 লিখবো। এইভাবে আমরা 125, 134, 135, 145, 234, 235, 245, 345। এইভাবে আমরা 10টা কাগজ নিব, আলাদা আলাদা কাগজ, এবং প্রত্যেকটা কাগজে এই 3 সংখ্যার যে নাম্বারটা আছে সেটা আমরা লিখে দিব এবং যে গ্রুপে আমরা রাখবো সেই গ্রুপটার নাম দেব এক্স গ্রুপ। সেই গ্রুপের নাম দেব এক্স গ্রুপ। স্যার সংখ্যাগুলো কি আমাদের ইচ্ছে মতো? না না, এখানে যেটা উল্লেখ আছে, এখানে আরো অনেক বানানো যায়, কিন্তু উদ্দীপকে যেটা দেওয়া আছে সেটাই লিখতে হবে। এখানে যে 10টা সংখ্যা আছে সেই 10টা সংখ্যাই লিখতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। ওকে, তাহলে এই 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 গ্রুপের নাম হবে এক্স। প্রত্যেক রাউন্ডের শুরুতে প্রথমে আমরা কি করব, এক্স হতে একটা নাম্বার তুলবো। ধরো আমাদের প্রথম নাম্বার উঠলো 145, তাহলে এক্স গ্রুপ থেকে আমি একটা সংখ্যা নিলাম, একটা কাগজ তুললাম, সেই কাগজে লেখা আছে ধরে নাও 145। এবার আমরা কি করব, এবার আমরা গ্রুপ 1 145 এর 1 মানে গ্রুপ 1। এবার গ্রুপ 1 থেকে আরো একটা কাগজ তুলব এবং 1 নম্বর গ্রুপ থেকে কাগজ তুলে আমি দেখলাম যে ভেজা ত্বক, কি পেলাম? ভেজা ত্বক। তারপরে আমরা কয় নম্বর তুলবো? 4 নম্বর গ্রুপ হলো কোনটা? এটা। তারপরে ভেজা ত্বক, আরেকটা উঠলো হয়তো শীতল রক্ত। গ্রুপ 4 থেকে আমি যেটা তুললাম সেটা ধরে নাও শীতল রক্ত। এবার 5 নম্বর গ্রুপে আমি দেখলাম যে উঠলো ডিম পারে। তাহলে আমরা 3টা গ্রুপ থেকে 3টা আলাদা কাগজ তুললাম এবং 3টা বৈশিষ্ট্য পেলাম। কি কি পেলাম? ভেজা ত্বক, শীতল রক্ত, ডিম পারে। তাহলে এই 3টা বৈশিষ্ট্য তখন আমরা কি করব, 3টা বৈশিষ্ট্য আমরা এখানে রাউন্ড 1 আছে, রাউন্ড 1 এর এখানে লিখে দেব। ঠিক আছে, এই যে হলো রাউন্ড 1। তাহলে আমরা এখানে লিখে দেব। তাহলে আমাদের কি কি বৈশিষ্ট্য ছিল সেগুলো আমাদের মনে আছে? কেউ বলতে পারবা কি কি বৈশিষ্ট্য ছিল? ভেজা ত্বক, শীতল রক্ত, ডিম পারে। তাহলে এই 3টা বৈশিষ্ট্য কার কার হতে পারে? এই 3টা বৈশিষ্ট্য অ্যামফিবিয়া।
গুড, অ্যামফিবিয়া। ঠিক আছে, অবশ্যই অ্যামফিবিয়া, কারণ আমরা জানি ভেজা ত্বক অ্যামফিবিয়ার আছে, রেপ্টিলিয়ার কিন্তু শুষ্ক ত্বক। তাইলে শীতল রক্ত, অ্যামফিবিয়ার শীতল রক্ত, রেপ্টিলিয়ারও শীতল রক্ত। হ্যাঁ, ডিম পারে, অ্যামফিবিয়ার প্রাণীরাও ডিম পারে, সরীসৃপের বা রেপ্টিলিয়ারাও ডিম পারে। কিন্তু একটা জায়গায় আমি যে সরীসৃপ যদি হতো তাহলে শুষ্ক ত্বক হতো, তাহলে এটা অবশ্যই অ্যামফিবিয়া। দেন তখন আমরা কি করব, যে এখানে আমরা লিখবো অ্যামফিবিয়া, এবং এখানে ব্যাখ্যায় কি লিখবো, যে রাউন্ড 1 এর প্রাপ্ত বৈশিষ্ট্যগুলো শ্রেণী অ্যামফিবিয়াস প্রাণীর সাথে, অ্যামফিবিয়াস শ্রেণীর প্রাণীর সাথে মিল রয়েছে। এছাড়াও অ্যামফিবিয়া শ্রেণীর অন্য যে বৈশিষ্ট্যগুলো আছে সেখানে আমরা এখানে তুলে ধরব। তাহলে এই 3টা বৈশিষ্ট্য ছাড়া আরো অ্যামফিবিয়ার কিছু বৈশিষ্ট্য আছে। কি কি বৈশিষ্ট্য আছে? ত্বক গ্রন্থিযুক্ত, তাই না? তারপরে অগ্রপদে 4টি, পশ্চাৎপদে 5টি আঙ্গুল রয়েছে। এগুলো অ্যামফিবিয়ার অন্যান্য বৈশিষ্ট্য। আরো বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠযুক্ত। 3 প্রকোষ্ঠ। তারপরে হলো আর কি বৈশিষ্ট্য আছে? তারপরে আমরা পাবো হলো যে এরা লার্ভা দশায় হলো ফুলকার সাহায্যে, আর পরিণত দশায় ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য সম্পাদন করে। তাহলে এইভাবে আমরা প্রথমে অ্যামফিবিয়াস শ্রেণীকে শনাক্ত করব, দিয়ে অ্যামফিবিয়ার যে বৈশিষ্ট্যগুলো এখানে উল্লেখ নাই সেগুলো আমরা এখানে লিখে দেব। তাহলে কি এটা আমরা বুঝতে পেরেছি? আচ্ছা, আমি এখন একটা লটারি করে তোমাদের দেখাই, তাহলে তোমরা তার আগে আমি তোমার হলো পরবর্তী যে নির্দেশনাগুলো আছে সেগুলো একটু তোমাদের বলে ফেলি। আচ্ছা, এখানে যেমন দেখো 5 নম্বরে প্রত্যেক রাউন্ডের শুরুতে গ্রুপ এক্স হতে না দেখে একটা কাগজ তুলতে হবে। ধরা যাক এখানে কি লেখা আছে 134, এক্স গ্রুপ থেকে আমি একটা কাগজ তুলেছি, সেখানে লেখা আছে কত 134। তাহলে গ্রুপ 1, গ্রুপ 3 আর গ্রুপ 4 হতে আরো একটি করে কাগজ তুলতে হবে। ধরা যাক সেই 3টি গ্রুপ হতে যথাক্রমে লোমযুক্ত ত্বক, 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড, উষ্ণ রক্ত লেখা কাগজ, মানে এই যে এখানে যেটা লেখা আছে লোমযুক্ত ত্বক, 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড, উষ্ণ রক্ত, এই 3টি বৈশিষ্ট্য উপস্থিত এমন শ্রেণী আছে কিনা খুঁজে বের করতে হবে। এক্ষেত্রে সেটি ম্যামালিয়া শ্রেণী। কেন এই শ্রেণীর নাম লেখা হলো অন্য কোনো শ্রেণী নয়, সেটা নিচে অ্যাসাইনমেন্ট ছকে নির্ধারিত করে ব্যাখ্যা করতে হবে। যদি ওই 3টি বৈশিষ্ট্য হয় লোমযুক্ত ত্বক, 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড এবং শীতল রক্ত, তাহলে তা কোনো শ্রেণীতে পড়বে না। এক্ষেত্রে উল্লেখিত উদাহরণের প্রথম দুটি বৈশিষ্ট্য একটি শ্রেণীতে, অপর বৈশিষ্ট্য যে অন্য শ্রেণীতে চলে যাবে সেটা ব্যাখ্যা করে নিচে অ্যাসাইনমেন্ট ছকে নির্ধারিত ঘরসমূহে লিখতে হবে। যেমন আমি নিচে একটু বুঝাই, নিচেটা একটু খেয়াল করো, এখানে কি আছে লোমযুক্ত ত্বক, 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড। তাহলে লোমযুক্ত ত্বক আর 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড এটা কোন শ্রেণীর প্রাণীর বৈশিষ্ট্য? প্রথম দুইটা বৈশিষ্ট্য কার? লোমযুক্ত ত্বক আর 4 প্রকোষ্ঠযুক্ত ম্যামালিয়া। ম্যামালিয়া শ্রেণীর প্রাণীর। তাহলে তোমাকে এখানে ব্যাখ্যায় কি লিখতে হবে, যে প্রথম দুইটি বৈশিষ্ট্য দেখে মনে হচ্ছে যে এরা ম্যামালিয়া শ্রেণীর প্রাণীর বৈশিষ্ট্য। কিন্তু 3 নম্বর বৈশিষ্ট্যটি এটা হলো মাছেরও মানে মৎস্য শ্রেণীর হতে পারে, অ্যামফিবিয়ার হতে পারে, আবার রেপ্টিলিয়া শ্রেণীর প্রাণীদের হতে পারে। তাহলে এখানে প্রথম দুটা বৈশিষ্ট্য একটা শ্রেণীর, আর পরবর্তী 3 নম্বর বৈশিষ্ট্য এটা ভিন্ন ভিন্ন শ্রেণীর বৈশিষ্ট্য হতে পারে। ঠিক আছে, এই জন্য এই 3টে বৈশিষ্ট্য কোন একটা নির্দিষ্ট প্রাণীর নয়। ঠিক আছে, আলাদা আলাদা। এই জন্য আমরা বলবো কি, যে রাউন্ড 2 এর যে বৈশিষ্ট্যগুলো পাওয়া গেছে সেগুলো কোনো নির্দিষ্ট একটা শ্রেণীর প্রাণীর বৈশিষ্ট্য নয়। এই জন্য এদের শ্রেণী নির্ধারণ করা যাবে না। এই জন্য আমরা এখানে লিখেছি কি নাই। ঠিক আছে, বুঝতে পেরেছো? শ্রেণীর নামগুলো কি ইংলিশে লিখতে হবে? হ্যাঁ, এখানে শ্রেণীর নাম ইংলিশে লিখতে হবে। শ্রেণীর নাম, তাহলে মৎস্য আসলে স্যার কি লিখবো? মৎস্যের মধ্যে তো স্যার 3টা শ্রেণী আছে। হ্যাঁ, মৎস্য শ্রেণী আসলে তুমি ফিশ ক্লাসেস লিখবা, ফিশ ক্লাসেস। স্যার হ্যাঁ বলো। স্যার ব্যাখ্যার ছকে কি এত বড় কথা লিখবো? হ্যাঁ, অসুবিধা নাই, ব্যাখ্যা আমি আমি একবার আমার স্লাইড গুলো দেখাই। হ্যাঁ, Okay, এগুলো sir. এগুলো এগুলো কিন্তু হলো। এবার কি বলতে বলছে 8 নম্বর, এবার 7 নম্বর শেষ 8। এভাবে ছকের একটি সারি পূরণ হলে এক রাউন্ড সম্পূর্ণ হবে। তখন ভাঁজ করা কাগজগুলো আবার তাদের নির্ধারিত গ্রুপের বাক্সে 5 থেকে 7 নং ধাপের পুনরাবৃত্তি করতে হবে। তাহলে আমি যেমন প্রথমে একটা কাগজ তুলেছিলাম, বলেছিলাম 145। হ্যাঁ, এবার ওই 145 কাগজটা রেখে দিব।
যে বৈশিষ্ট্যগুলো পেয়েছিলাম এক এক নম্বর গ্রুপে, 4 নম্বর গ্রুপে এবং 5 নম্বর গ্রুপে সেটাও রেখে দিব। বা যদি এখানে যেমন এখানে যেমন দেওয়া আছে কত, এটা 134, সেক্ষেত্রে আমরা 134টা এক্স গ্রুপে রেখে দিব। 1 নম্বর গ্রুপে রাখবো 1 নম্বরের বৈশিষ্ট্য, 3 নম্বর গ্রুপে রাখবো 3 নম্বরের বৈশিষ্ট্য, 4 নম্বর গ্রুপে রাখবো 4 নম্বরের বৈশিষ্ট্য। এইভাবে আমাদের 5টা রাউন্ড শেষ করতে হবে, ঠিক আছে। যদিও দুটি ভিন্ন রাউন্ডে 3টি বৈশিষ্ট্যের সেট হুবহু মিলে যাওয়ার সম্ভাবনা খুবই কম। হ্যাঁ, সেক্ষেত্রে 236 ভাগের 1 ভাগ, অর্থাৎ আমি যে লটারি গুলো তুলতেছি সেই লটারি গুলো মিলে যাওয়ার সম্ভাবনা খুবই কম। 236 ভাগের 1 ভাগে হয়তো মিলতে পারে। তবুও যদি সেরকম হয় তাহলে সে রাউন্ড বাতিল হবে। ধরে নাও আমি এখানে কি তুলেছিলাম 134, এবং 134-এ 1 নম্বরে এটি পেয়েছিলাম, 3 নম্বরে এটি পেয়েছিলাম, 4 নম্বরে এটি পেয়েছিলাম, পরবর্তীতে আবার 134 উঠলো। কিন্তু এবার দেখা গেল যে 1 নম্বরে আবার লোমযুক্ত ত্বক, 3 নম্বরে আবার 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড এবং 4 নম্বরে উষ্ণ রক্ত পেলাম, তাহলে এই লটারিটা বাদ হয়ে যাবে। একই রকম বৈশিষ্ট্য যদি তুলে ফেলো এবং একই রকম সংখ্যা যদি তুলে ফেলো, সে রাউন্ড বাদ দিয়ে আবার নতুন ভাবে লটারি করতে হবে। ওকে, আচ্ছা এবার আমি তোমাদের লটারিটা দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা কিভাবে করতে হবে। আচ্ছা সবাই দেখতে পাচ্ছো? জি স্যার। জি স্যার। তাহলে এই যে এখানে দেখো, এটা হলো কি গ্রুপ 1। গ্রুপ 1-এ তাহলে কার বৈশিষ্ট্য আছে? গ্রুপ 1-এ হলো ত্বকের বৈশিষ্ট্য, অর্থাৎ ভেজা ত্বক, শুষ্ক ত্বক, হ্যাঁ, তারপরে হলো আঁশযুক্ত ত্বক, পালকযুক্ত ত্বক, লোমযুক্ত ত্বক। তারপরে এটা হলো 2 নম্বরে কি আছে? এই 2 নম্বরে কি? ফুসফুস। ফুলকা অথবা ফুসফুস। দুইটা কাগজ আছে, একটা ফুলকা লেখা আছে আর এটা ফুসফুস লেখা আছে। এটা হলো 3 নম্বর। 3 নম্বরে কি লেখা ছিল? 2 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড, 3 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড, 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড, এগুলো লেখা আছে। এবার 4 নম্বর। 4 নম্বরে কি লেখা আছে? উষ্ণ রক্ত, রক্ত। শীতল রক্ত। দুইটা কাগজে আলাদা লেখা আছে। 5 নম্বর গ্রুপে কি লেখা আছে? ডিম পাড়ে, বাচ্চা প্রসব করে। আর এস গ্রুপে 10টা কাগজ দেওয়া আছে, আহ, যথাক্রমে 134, 135, হ্যাঁ, এইভাবে সংখ্যাগুলো দেওয়া আছে। এখন আমি একটা এই 100 গ্রুপ এক্স থেকে একটা কাগজ তুললাম, ঠিক আছে। তাহলে আমি গ্রুপ এক্স থেকে কি কাগজ তুলেছি, এখানে আমাদের আসছে, সবাই দেখতে পাচ্ছ কত কত আসছে? 235। 235। তাহলে আমাকে এখন কয় নম্বর গ্রুপ থেকে তুলতে হবে? 2 2, নম্বর থেকে। 3 আর 5। হ্যাঁ, তাহলে মনে রাখো 2, এই 2 নম্বর হলো, হ্যাঁ এটা হলো 2 নম্বর। এখন এখান থেকে আমি কাগজ তুলি। এখানে কি আছে? ফুলকা। ফুলকা। এবার আমি কয় নম্বর থেকে তুলবো? 3 নম্বর। 3। এখানে কি আছে? এটা 2 প্রকোষ্ঠ। 2 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড। এখন কয় নম্বরে তুলবো? 5। 5। এটা হলো 5। এখানে কি লেখা আছে? বাচ্চা প্রসব করে। বাচ্চা প্রসব করে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের মনে আছে কি কি? আমি এবার রেখে দিছি এটা। তাহলে আমরা এবার প্রথমে যাই। তাহলে আমরা এটা আগে লিখি। এখানে আমরা কত লিখবো? এখানে এখানে কত উঠেছিল? 235। 235 লিখলাম। রাউন্ড 1 এর ক্ষেত্রে এক্স গ্রুপ থেকে টস করার পর প্রাপ্ত সংখ্যা 235। এখন আমরা আমাদের ঘরে যাব। এটা হলো আমাদের, না এটা না, এটা হলো আমাদের ঘর। তাহলে আমাদের এখানে কি ছিল? ফুলকা। 1 নম্বরে কি পেয়েছিলাম? ফুলকা পেয়েছিলাম না? হ্যাঁ স্যার।
3 নম্বরে কি পেয়েছিলাম? 2 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড পেয়েছিলাম। আর একটা হ্যাঁ স্যার। বাচ্চা প্রসব করে, এটা পেয়েছিলাম না? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন তাহলে ফুলকা আর 2 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড, এটা কার বৈশিষ্ট্য? মৎস্য। মৎস্য, হ্যাঁ মৎস্য শ্রেণীর। আর বাচ্চা প্রসব করে মামালিয়া। ম্যামালিয়া শ্রেণীর। তাহলে এখানে শ্রেণীর নাম কি হবে? না স্যার। হবে না। না স্যার। তাহলে এখানে ব্যাখ্যা এইভাবে লিখতে হবে। এখন আমি এটা বাদ দিয়ে আমি পরেরটায় যাচ্ছি, আমি এটা জাস্ট দেখালাম। এখন আমি পরেরটা এটা ব্যাখ্যাটা লিখেছি। যেমন এখানে আমরা কি লিখবো? শ্রেণীর নাম নেই। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখবো? প্রথম 2টি বৈশিষ্ট্য বিবেচনা করলে দেখা যায় যে এরা মৎস্য শ্রেণীর প্রাণী। হ্যাঁ, আমি এখানে বাংলাটাই লিখেছি, তোমরা ইচ্ছা করলে বাংলাটাও লিখতে পারো, অথবা যেহেতু এটা মৎস্য, এখানে ফিশ ক্লাসেস দিতে পারো। ফিশ ক্লাসেস মানে মৎস্য শ্রেণী। আবার তৃতীয় বৈশিষ্ট্যটি ম্যামালিয়া শ্রেণীর প্রাণীর সাথে মিল রয়েছে, এই জন্য বৈশিষ্ট্যগুলো কোনো একটি নির্দিষ্ট শ্রেণীর মধ্যে পড়ে না। তাহলে 3টে বৈশিষ্ট্য কোনো একটা নির্দিষ্ট শ্রেণীর মধ্যে পড়ে না, এই জন্য এদের কোনো শ্রেণীর নাম নেই। ওকে, বুঝতে পেরেছো? স্যার ব্যাখ্যাকে এত ছোট দিলে হবে? হ্যাঁ, এত ছোট দিলেই হবে, অসুবিধা নাই। যেহেতু এদের কোনো নাই, এদের কোনো শ্রেণীর নাই, এই জন্য এদের ব্যাখ্যা ছোটই হবে। শ্রেণী যদি থাকতো তাহলে হয়তো একটু ব্যাখ্যা বড় দেওয়া যেত। শ্রেণী যেহেতু নাই, এই জন্য এদের ব্যাখ্যা এরকমই হবে। ওকে, বুঝতে পেরেছো? জি স্যার। আমরা খাতায় কি শুধু ছকটাই লিখবো নাকি স্যার আমি বলে হাতেও যে লিখতে পারবো? খাতায় কিভাবে লিখবো সেটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, এইভাবে আমরা এখন কি করব? মনে করো এখানে আমি আরো এভাবে 5টা রাউন্ড তৈরি করেছি। 2 নম্বর রাউন্ডে আমরা কি পেয়েছিলাম? 145। 145। ও আমরা এই যে কাগজগুলো পেয়েছিলাম, এবার কিন্তু এই পরবর্তী রাউন্ড যখন আমি করব তখন আমার এই কাগজগুলো আবার যেখানকার যে কাগজ আছে এই কাগজগুলো আমরা ওই বক্সে রেখে দেব, এখানে আমরা রেখে দেব। তা যাই হোক, আমরা মনে করো রেখে দিয়েছি। এখন আমরা আবার এস গ্রুপ থেকে টস করব, টস করে দেখব 145 উঠেছে। এখন আমি টস করে এটা দেখেছি, হ্যাঁ, যে আমার কত উঠেছিল টস করে? 145। মানে কত নম্বর গ্রুপ থেকে উঠাতে হবে? 1 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। তাহলে 1 নম্বর, 4 নম্বর আর 5 নম্বর গ্রুপ থেকে আমি যদি পাই তাহলে কি পাবো? 1 নম্বর থেকে পেয়েছি লোমযুক্ত ত্বক, তারপরে হলো 4 নম্বর থেকে পেয়েছি উষ্ণ রক্ত, 5 নম্বর থেকে পেয়েছি বাচ্চা প্রসব করে। তাহলে এই 3টা বৈশিষ্ট্য এখন কার সাথে মিলে গেছে? কোন শ্রেণীর প্রাণীর সাথে মিলে গেছে? মামালিয়া। ম্যামালিয়া শ্রেণী, ম্যামালিয়া। ম্যামালিয়া বা স্তন্যপায়ী শ্রেণীর সাথে মিলে গেছে। তাহলে লোমযুক্ত ত্বক, উষ্ণ রক্ত বৈশিষ্ট্যগুলো ম্যামালিয়া শ্রেণীর প্রাণীর সাথে মিল রয়েছে। উষ্ণ রক্ত এখানে তুমি লিখে দিতে পারো, বাচ্চা প্রসব করে এটা ওখানে লিখে দিতে পারো। উষ্ণ রক্ত এখানে আমরা লিখে দিই, যে ওই বাচ্চা প্রসব করে বৈশিষ্ট্য এখানে লিখে দিলাম। বৈশিষ্ট্যগুলো ম্যামালিয়া শ্রেণীর সাথে মিল রয়েছে। এছাড়াও এই শ্রেণীর প্রাণীর পরিণত স্ত্রী প্রাণীতে সক্রিয় স্তনগ্রন্থি থাকে, বক্ষ আর উদর গহ্বরের মাঝখানে ডায়াফ্রাম নামক পর্দা থাকে, বহিকর্ণ পিনাযুক্ত। তাহলে এগুলো কিন্তু আমরা ম্যামালিয়ার আরো এক্সট্রা বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে এই এক্সট্রা বৈশিষ্ট্যগুলো আমরা এখানে লিখে দিব। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা রাউন্ড 2 সম্পন্ন করব। এবার আমি যাব রাউন্ড 3। রাউন্ড 3-এ এক্স গ্রুপে আমি আবার আমার যে কাগজগুলো তুলেছিলাম সেই কাগজগুলো আবার রেখে দিব। রেখে দেওয়ার পর আমি আবার এস গ্রুপ থেকে একটা লটারি করব, সেখানে আমার সংখ্যাটা উঠলো মনে করো 245। তাহলে আমরা এখন কয় নম্বর গ্রুপ থেকে নেব? 2 নম্বর, 4 নম্বর আর 5 নম্বর গ্রুপ থেকে আবার আমি টস করব। তাহলে 2 নম্বর গ্রুপ থেকে কি পাবো? ফুসফুস। আমরা গ্রুপটা একটু দেখে আসি, গ্রুপটা কি ছিল? 2 নম্বর গ্রুপে ফুসফুস। 4 নম্বর গ্রুপ থেকে আর একটা হলো 5 নম্বর। তাহলে 4 নম্বর গ্রুপে আছে শীতল আর উষ্ণ, আর 5-এ আছে ডিম আর বাচ্চা। তাহলে আমরা এখন দেখি, তাহলে ফুসফুস 4 থেকে পেয়েছিলাম শীতল রক্ত, 5 থেকে পেয়েছিলাম বাচ্চা প্রসব করে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? শ্রেণী নাই। তাহলে এখানে আমরা কি বলবো? ফুসফুস আর শীতল রক্ত বিশিষ্ট বৈশিষ্ট্য এটা বিবেচনা করলে দেখা যায় এরা অ্যামফিবিয়াও হতে পারে, আবার রেপটিলিয়া শ্রেণীর প্রাণীও হতে পারে। আবার তৃতীয় বৈশিষ্ট্যটি ম্যামালিয়া শ্রেণীর প্রাণীর সাথে মিল রয়েছে, এই জন্য বৈশিষ্ট্যগুলো কোনো একটি নির্দিষ্ট শ্রেণীর মধ্যে পড়ে না। ওকে, বুঝতে পারলা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে আমরা যাব রাউন্ড 4। রাউন্ড 4-এ কি পড়েছিল একটু দেখে আসি। তাহলে এক্স গ্রুপ থেকে প্রাপ্ত নাম্বারটা ছিল 134। তাহলে আমরা গ্রুপ 1 থেকে, গ্রুপ 3 থেকে এবং গ্রুপ 4 থেকে আমরা বৈশিষ্ট্যগুলো টসের মাধ্যমে তুলবো।
তোলার পরে আমরা ধরে নাও আমরা পেয়েছি হলো শুষ্ক ত্বক, 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড, শীতল রক্ত। তাহলে এই 3টা বৈশিষ্ট্য এখন কার সাথে মিলে গেছে? রেপ্টিলিয়া শ্রেণীর সাথে মিলে গেছে। তাহলে বৈশিষ্ট্যগুলো বিবেচনা করলে দেখা যায় যে এরা রেপ্টিলিয়া শ্রেণীর কুমির প্রাণী। কেন এটা স্পেসিফিক হলো? আমরা তো রেপ্টিলিয়া শ্রেণী বললেও বলতে পারতাম না, কিন্তু আমি এখানে স্পেসিফিক ভাবে কুমির বললাম কেন? কারণ আমার টসে 4 নম্বর গ্রুপ থেকে 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড পেয়েছিলাম। আসলে রেপ্টিলিয়া বা সরীসৃপদের ক্ষেত্রে হৃৎপিণ্ডের বৈশিষ্ট্যটা কেমন ছিল কেউ বলতে পারবা? রেপ্টিলিয়ার অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠী। হ্যাঁ, হৃৎপিণ্ড হলো অসম্পূর্ণ রূপে 4 প্রকোষ্ঠযুক্ত। একমাত্র কুমির জাতীয় যে প্রাণী আছে তাদেরই হৃৎপিণ্ড 4টা প্রকোষ্ঠ সম্পূর্ণ আলাদা। এই জন্য আমরা এখানে স্পেসিফিক হৃৎপিণ্ড দেখেই আমরা বলে দিতে পারবো যে এটা অবশ্যই কুমির। এই জন্য আমরা স্পেসিফিক বলে দিয়েছি কুমির প্রাণী। এছাড়াও এদের প্রতি পায়ে 5টি করে নখরযুক্ত আঙ্গুল থাকে। ঠিক আছে, আরো যদি বৈশিষ্ট্য আমরা দিতে পারি যে এদেরও কিন্তু এপিডার্মাল আইস থাকে, শক্ত প্লেট থাকে, এগুলো কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝতে পেরেছি। জি স্যার। এবার আমরা এইভাবে রাউন্ড 5 শেষ করব। রাউন্ড 5 15 লেখা আছে। তাহলে রাউন্ড 5 এর ক্ষেত্রে আমরা কত পেয়েছি? প্রাপ্ত সংখ্যা হলো 135। তাহলে 135 এর মানে একে মানে ত্বকের বৈশিষ্ট্য। তাহলে ত্বকের বৈশিষ্ট্য আমরা কি পেয়েছি? পালকযুক্ত ত্বক। 3 থেকে পেয়েছি 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড এবং 5 নম্বর থেকে পেয়েছি বাচ্চা প্রসব করে। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমরা বলতেছি শ্রেণী নাই। প্রথম দুইটি বৈশিষ্ট্য বিবেচনা করলে দেখা যায় যে এরা এফ শ্রেণীর প্রাণী, আবার তৃতীয় বৈশিষ্ট্যটি ম্যামিলিয়া শ্রেণীর প্রাণীর সাথে মিল রয়েছে। এই জন্য বৈশিষ্ট্যগুলো কোনো একটি নির্দিষ্ট শ্রেণীর মধ্যে পড়ে না। ওকে, তাহলে এভাবে আমরা প্রত্যেকবার এক্স গ্রুপ থেকে একটা সংখ্যা তুলবো। যে সংখ্যা পাওয়া যাবে সে সংখ্যা 134 হোক 135 হোক যেটাই পাই, হ্যাঁ, যদি আমরা 345 হই তাহলে 3 নম্বর গ্রুপ থেকে একটা বৈশিষ্ট্য তুলবো, 4 নম্বর গ্রুপ থেকে একটা বৈশিষ্ট্য তুলবো, 5 নম্বর গ্রুপ থেকে একটা বৈশিষ্ট্য তুলবো। এইভাবে আমরা সেই বৈশিষ্ট্যগুলো রাউন্ডে রেখে দিই। তাহলে এখন তোমরা এইভাবে টস করে এভাবে লিখতে থাকবা। আচ্ছা, এখন টাইম মনে হয় আর 1 মিনিট আছে। আমি আবার পুনরায় প্রবেশ করছি, সবাই আবার দয়া করে পুনরায় প্রবেশ করো। ওকে, সবাই কি কথা বুঝতে পেরেছো? আবার প্রবেশ করার জন্য বলতেছি। জি আচ্ছা, এখন আমরা আসি লেখার ব্যাপারে। আচ্ছা, জয়েন হোক, তারপর বলতেছি। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো বলো। স্যার এই যে এখানে যে বৈশিষ্ট্যগুলো দিয়েছে ত্বকের বৈশিষ্ট্যের মধ্যে, স্যার ওখানে যে হ্যাঁ আইসের বৈশিষ্ট্য আছে, রেপ্টিলিয়ার মধ্যেও তো আইস থাকে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে আমাদের যে অ্যাসাইনমেন্টে যেটা দেওয়া আছে, হ্যাঁ, অ্যাসাইনমেন্টে কিন্তু ওখানে এপিডার্মাল আইস নাই, শুধু কি দেওয়া আছে? আইসযুক্ত ত্বক দেওয়া আছে। হ্যাঁ, অ্যাসাইনমেন্টে যেটা আমরা এখানে নাই, অ্যাসাইনমেন্টের ওটা এটা এখানে আছে। এখানে আমরা দেখি, দেখো ওখানে শুধু কি দেওয়া আছে। এই যে এখানে দেখো, এটা হলো গ্রুপ 1। এখানে কি আছে? ভেজা ত্বক দেওয়া আছে, শুষ্ক ত্বক দেওয়া আছে, আইসযুক্ত ত্বক দেওয়া আছে। তাহলে আইসযুক্ত ত্বক মাছেও আছে, আইসযুক্ত ত্বক সরীসৃপেও আছে। এখানে যদি এপিডার্মাল আইসযুক্ত ত্বক বলতো তাহলে অবশ্যই সরীসৃপ হতো। ঠিক আছে, কাজেই আমরা যদি 1 নম্বর গ্রুপ থেকে আইসযুক্ত ত্বক পাই তাহলে সেটা মাছের বৈশিষ্ট্য হিসেবে কাউন্ট করব। হ্যাঁ, আর শুষ্ক ত্বক পেলে সেটা সরীসৃপের বৈশিষ্ট্য হিসেবে কাউন্ট করব। বুঝতে পেরেছো? ভেজা ত্বক, ভেজা ত্বক এটা মাছেরও হতে পারে, আবার এটা অ্যাম্ফিবিয়ারও হতে পারে। পালকযুক্ত ত্বক এটা কার হতে পারে? পালকযুক্ত ত্বক পাখির, এপস। আর লোমযুক্ত ত্বক ম্যামালিয়ার। এবং এটা বোঝার জন্য আমরা একটা প্রয়োজনীয় তথ্য বলে একটা ছক বানিয়েছি।
এখানে হলো বৈশিষ্ট্য দেওয়া আছে ত্বকের, হৃৎপিণ্ডের, শোষণাঙ্গ, রক্ত, প্রসব। এখন প্রথমে দেওয়া আছে মৎস্য শ্রেণী। মৎস্য শ্রেণী কোনগুলো? কন্ডিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি। এই 3টা শ্রেণীকে বলা হচ্ছে মৎস্য শ্রেণী। উভচর, সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী এগুলোকে বলা হয় চতুষ্পদ প্রাণী বা টেট্রাপোডা। তাহলে এখন আমরা যদি ত্বকের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি, তাহলে আমরা মৎস্য শ্রেণীর ক্ষেত্রে কি পাচ্ছি? ভেজা ও আঁশযুক্ত। ঠিক আছে, ভেজা ও আঁশযুক্ত। উভচরের ক্ষেত্রে আমরা কি বলবো? ভেজা। আর সরীসৃপের ক্ষেত্রে আমরা কি বলবো? শুষ্ক। তবে এখানে বলে দিতে হবে কি আঁশযুক্ত। এখানে আমরা বলে দিতে হবে এপিডার্মাল আঁশযুক্ত। ঠিক আছে, এখানে আমরা কি বলবো? এখানে আমি লিখে দিচ্ছি, এখানে আমাদের লিখতে হবে এপিডার্মাল, এই কথাটা লিখতে হবে, এপিডার্মাল। ঠিক আছে, এপিডার্মাল আঁশযুক্ত, শুষ্ক ও এপিডার্মাল আঁশযুক্ত, এই কথাটা তোমাকে লিখে দিতে হবে। বুঝতে পেরেছো? সবাইকে এটা বুঝতে পেরেছো? স্যার তাহলে ভেজা জি ত্বক স্যার। আসলে কি সেটা মৎস্য শ্রেণীও হতে পারে? হ্যাঁ, ভেজা ত্বক তো মৎস্য শ্রেণী হতে পারে। ভেজা ত্বক আসলে সেটা মৎস্য শ্রেণী হতে পারে। কিন্তু তোমাদের যে উদ্দীপকটা দেওয়া আছে সেখানে কিন্তু এপিডার্মাল আঁশ কথাটা লেখা নাই, আছে? সেটা কিন্তু লেখা নাই। দেখি আমরা আছে কি, এই যে আঁশযুক্ত ত্বক লেখা আছে। ঠিক আছে, যদি এখানে এপিডার্মাল আঁশযুক্ত থাকতো তাহলে আমরা ধরে নিতাম এটা সরীসৃপ। তাহলে এখানে ভেজা ত্বকও মাছের বৈশিষ্ট্য, আঁশযুক্ত ত্বকও আসলে মাছের বৈশিষ্ট্য। আচ্ছা, এবার আমরা আসি শুষ্ক ও পালকে আবৃত পাখির বৈশিষ্ট্য। স্তন্যপায়ী বৈশিষ্ট্য হলো ত্বক শুষ্ক, লোমযুক্ত। হৃৎপিণ্ড, মাছেদের হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ, উভচরের 3 প্রকোষ্ঠ, সরীসৃপ অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ, পাখির 4 প্রকোষ্ঠ, স্তন্যপায়ীর 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। শোষণাঙ্গ, ফুলকা হলো মাছের, ফুসফুস উভচর থেকে স্তন্যপায়ী পর্যন্ত। রক্ত, মাছ থেকে সরীসৃপ পর্যন্ত হলো শীতল, পাখি আর স্তন্যপায়ী হলো উষ্ণ। প্রসব, মাছের, তারপর হলো মাছ, উভচর, সরীসৃপ এবং পাখি এরা সবাই ডিম পাড়ে। এই সমস্ত শ্রেণীর প্রাণীর শুধুমাত্র স্তন্যপায়ী প্রাণীরা বাচ্চা প্রসব করে। তবে স্তন্যপায়ীর মধ্যে কিছু ব্যতিক্রম প্রাণী আছে, প্লাটিপাস, হংস, চঞ্চু, প্লাটিপাস, এটাকে বলা হয় প্লাটিপাস। এই প্লাটিপাসের ক্ষেত্রে দেখা যায় এরা ডিম পাড়ে, বাচ্চা প্রসব করে না কিন্তু ডিম পাড়ে, এটা ব্যতিক্রম প্রাণী। তাই বলে যে এদের মধ্যে ব্যতিক্রম নাই তা না, এদের মধ্যে ব্যতিক্রম আছে। কিছু মাছ আছে বা কিছু সরীসৃপ আছে, তারাও কিন্তু বাচ্চা প্রসব করতে পারে, কিন্তু সেগুলো তোমাদের এইচএসসির সিলেবাসে সেগুলোর কোনো ইনফরমেশন দেওয়া নাই। তোমাদের এইচএসসির বইয়ে ইনফরমেশন দেওয়া আছে শুধু প্লাটিপাসের, এই জন্য আমরা প্লাটিপাসটাকে ধরেছি। কিন্তু অন্য শ্রেণীতেও কিন্তু ব্যতিক্রম কিছু প্রাণী আছে, হ্যাঁ, সেগুলো আমরা এখানে তুলছি না। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? যেমন হ্যাঁ স্যার। কিছু সরীসৃপ আছে তারাও কিন্তু বাচ্চা প্রসব করে, আবার কিছু মাছ দেখতে পাবা তারাও কিন্তু বাচ্চা প্রসব করে, কিন্তু সেগুলো আমরা এখানে ব্যতিক্রম প্রাণী এখানে আমরা তুলবো না। যেহেতু আমাদের এইচএসসি সিলেবাস, আমাদের যদি অনার্স বা আমাদের যদি মাস্টার্স হতো তাহলে আমরা এটা ব্যতিক্রম প্রাণীগুলো এখানে লিখতাম। শুধু আমরা প্লাটিপাস, স্যার এখানেও স্তন্যপায়ীর কি ক্ষেত্রে। তাহলে হ্যাঁ, বলো বলো। এখানেও যদি স্যার আমার বাকি দুইটা বৈশিষ্ট্য ম্যামালিয়ার এসে আরেকটা স্যার যদি আসে যে ডিম পাড়া, তাহলে কি স্যার আমি মামালিয়াই দিব? ডিম পাড়া হলে তোমাকে এখানে বলে বলে দিতে হবে যে এটা ম্যামালিয়ার কোন প্রাণী? প্লাটিপাস। ম্যামালিয়া শ্রেণীর একটা প্রাণী প্লাটিপাস। হ্যাঁ, তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা বাচ্চা প্রসব করে না, তারা ডিম পাড়ে। এই জন্য আমরা এই, এখানে ম্যামালিয়া শ্রেণীর যে প্রাণীটির বৈশিষ্ট্য এগুলো সেটা হলো প্লাটিপাস। এইভাবে তোমাকে ব্যাখ্যা বুঝাই দিতে হবে। ওকে, ম্যামালিয়া শ্রেণী তো অবশ্যই, কিন্তু ব্যতিক্রম যেহেতু এটা ব্যতিক্রম এই জন্য তোমাকে প্রাণীর নাম উল্লেখ করতে হবে। যেমন আমি তোমাদের একটু আগে দেখালাম রেপটিলিয়ার একটা ব্যতিক্রম প্রাণী কে? কুমির, যার হৃৎপিণ্ড সম্পূর্ণরূপে 4 প্রকোষ্ঠ যুক্ত। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আমরা তাহলে আমাদের ইতে যাই যে আমরা কি কি লিখবো, সে লেখার ইতে আমরা যাই। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? অ্যাসাইনমেন্ট কভার পেজে লেখার জন্য প্রযোজ্য জীববিজ্ঞান লিখবা, পত্র হলো দ্বিতীয়, কোড 179, স্তর এইচএসসি, অ্যাসাইনমেন্ট নং 2,
অ্যাসাইনমেন্টের শিরোনাম বৈশিষ্ট্যের ভিত্তিতে কোঅর্ডিনেটা পর্বের প্রাণীসমূহের শ্রেণীবিন্যাসকরণ। এখানে কিন্তু আমরা একটু আগে বলেছিলাম যে শ্রেণীর নাম বা পর্বের নাম এগুলো ইংরেজিতে লিখতে হয়, কিন্তু বোর্ড যেহেতু এখানে কোঅর্ডিনেটা বাংলায় লিখেছে, কাজেই তোমরাও যদি আমি বলে থাকি যে শ্রেণীর নাম পর্বের নাম ইংলিশে লিখতে হবে, তোমরা কিন্তু যেভাবে আছে বোর্ড যেটা দিয়েছে সেটাকে আমাদের সম্মান করতে হবে। তারা যদি ভুল দেয় সে ভুলটাই ঠিক মনে করতে হবে। এখানে লেখা উচিত ছিল ইংলিশে কোঅর্ডিনেটা, তোমরা বাংলাতেই কোঅর্ডিনেটা লিখবা। কথা বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে এখানে শিরোনাম যেটা আছে এটা ভালো করে লিখবা, কারণ তোমরা শিরোনাম অনেকে দেখছি ভুল করো। এবার প্রয়োজনীয় তথ্য। তাহলে প্রয়োজনীয় তথ্যর ক্ষেত্রে এখানে আমি একটা চেঞ্জ করলাম, সেই চেঞ্জটা আমি এখানে নিয়ে আসি। এখানে আমরা বলেছিলাম এপিডার্মাল আঁশযুক্ত, এই কথাটা এখানে লিখে দিতে হবে প্রয়োজনীয় তথ্যের মধ্যে। তাহলে এখানে আমরা লিখবো এখানে শুষ্ক ও এপিডার্মাল আঁশযুক্ত। তাহলে এখানে আমাদের প্রয়োজনীয় তথ্যের যে ছকটা আছে এটা তুলে দিতে হবে, এটা আমাদের তুলে দিতে হবে। ওকে, তাহলে তোমরা স্যার অ্যাসাইনমেন্ট, এটা কি প্রথমে তুলে দিব? হ্যাঁ এটা প্রথমে তুলে দিবা, প্রয়োজনীয় তথ্যটা প্রথমে তুলে দিবা। তাহলে তোমাদের প্রত্যেকটা শ্রেণী সম্পর্কে একটা মানে সাময়িক ধারণা আসবে যে এই বৈশিষ্ট্যগুলো উঠলে ধরে নিতে হবে এপস, এই বৈশিষ্ট্যগুলো উঠলে ধরে নিতে হবে এটা রিলেশনশিপ। তাহলে এই তথ্যটা আমাদের লাগবে। এরপরে তোমরা রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3, রাউন্ড 4 এবং রাউন্ড 5 এর ক্ষেত্রে কি কি সংখ্যা পেলা সেটা এখানে তুলে দিবা। আমার ক্ষেত্রে এটা উঠেছে, তোমাদের ক্ষেত্রে হয়তো অন্যটা উঠতে পারে। প্রথমটা হয়তো 235 উঠেছে, তারপরে হয়তো 345 উঠেছে, তারপরে হয়তো 145 উঠেছে। এইভাবে তোমাদের যেটা উঠবে সেটা তোমরা তুলে দিবা এবং সংখ্যাটা কিন্তু লিখতে হবে। তাহলে স্টার চিহ্নিত অংশগুলো তোমাদের লিখতে হবে। এরপরে ব্যাখ্যা তো আমি তো দিলাম, তোমাদের এখন যেটা উঠবে সে অনুযায়ী তোমাদের ব্যাখ্যাটা হবে। আমার যেহেতু রাউন্ড 235 উঠেছে, এই জন্য আমাদের 2, তারপর হলো 3 এবং 5 এই বৈশিষ্ট্যগুলো পেয়েছি, যার কারণে তার প্রেক্ষাপটে এই ব্যাখ্যা। তোমাদের যেটা উঠবে সেই প্রেক্ষাপটে এখানে ব্যাখ্যাগুলো তুলে ধরতে হবে। স্যার হ্যাঁ বলো। স্যার বক্স না করে যদি আন্দাজে মানে স্যার নাম্বারগুলো মিলাই হিলাই দিই তাহলে কি সমস্যা হবে? না, ওটা তুমি নিজে তুলে দেখবা, নিজে তুলে দেখবা। এটা তো তুমি আমি যেভাবে বক্স বানাইছি ওভাবে তোমরা বক্স বানাবা। বক্স যদি না বানাতে পারো, হ্যাঁ, একটা কাগজের একটা বড় একটা কাগজ বা বড় একটা ক্লিপবোর্ডের ওখানে এরকম 6টা জায়গা বানাবা। হ্যাঁ, জি স্যার। বানিয়ে তুমি এটা টস করতে পারো। টস করে তোমার যেটা উঠবে সেটাই তুমি লিখবা। একবারে এত না, তোমার ব্যাখ্যাটা একটু বুঝে শুনে লিখতে হবে। ব্যাখ্যাটা একটু বুঝে শুনে লিখতে হবে যে আমার 3টা বৈশিষ্ট্য কোন শ্রেণীর মধ্যে পড়ছে কিনা। হ্যাঁ, বা প্রথম 2টা বৈশিষ্ট্য হয়তো একটা শ্রেণীর মধ্যে পড়ছে, 3 নম্বর বৈশিষ্ট্যটা আরেকটা শ্রেণীর মধ্যে পড়ছে, সেক্ষেত্রে সহজ যে এর কোনো শ্রেণী নাই। এবং ব্যাখ্যাতেও বলে দিতে হবে কেন শ্রেণী নাই, তার প্রেক্ষাপটে তোমার ব্যাখ্যাটা হতে হবে। আর যদি মিলে যায় তাহলে তো সুবিধা। হ্যাঁ, মিলে গেলে বলবা যে হ্যাঁ এই যে 3টা বৈশিষ্ট্য পাওয়া গেছে রাউন্ড 1 বা রাউন্ড 2, সেগুলো হয় ম্যামালিয়া বা রেপ্টিলিয়া, যার বৈশিষ্ট্য তার লিখে দিলা। এবং যেটা পেলা, যদি মনে করো এপস পাওয়া যায়, তাহলে এপস এর আরো অন্যান্য বৈশিষ্ট্যগুলো আছে। যেমন তার কি কি বৈশিষ্ট্য, যে এপস এর ক্ষেত্রে দেখা যায় যে এদের অগ্রপদ ডানায় পরিণত হয়, তারপর এদের চোয়াল দন্তবিহীন চঞ্চুতে পরিণত হয়, এদের হাড় বা অস্থি হালকা ও বায়ুপূর্ণ, এগুলো লিখে দিবা। তারপরে এদের কি কি রয়েছে, এদের গিজার্ড রয়েছে, এদের ক্রপ রয়েছে, এদের সাইরিংস নামক অঙ্গ রয়েছে। এগুলো পাখিদের অন্যান্য বৈশিষ্ট্য লিখে দিলা। ঠিক আছে, যদি বৈশিষ্ট্য মিলে যায় কোনো শ্রেণীর সাথে তাহলে তো তোমাদের জন্য সুবিধা। আর যদি না মিলে তাহলে তোমাকে ব্যাখ্যায় বলে দিতে হবে কি কারণে না এদের মিললেও মিলাই দিব। না, এক সবগুলো মিলানো যাবে না। হয়তো একটা দুইটা মিলালা, বাকিগুলো তোমার মিলানো না। সবগুলো মিলানো যাবে না, সবগুলো মিলবেও না। যে তুমি টস করে যে তুমি যদি 5টাই একই রকম বৈশিষ্ট্য লেখো, তাহলে আমরা ধরে নেবো তুমি টসই করোনি, ইচ্ছা মতো তুমি মিলাই দিয়েছো। বুঝতে পেরেছো? স্যার এখানে স্যার এই স্লাইডে ছকের আগে যে টাইটেলটা দেওয়া হয়েছে প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাস, আমাদেরকে কি এভাবে টাইটেল দিতে হবে? এটা এখানে আমরা ওই ইটা দেখি, প্রশ্নের ওখানে কি লেখা আছে একটু দেখে আসি। প্রশ্নের ওখানে কি লেখা আছে একটু দেখি, ওখানে এটা লেখা আছে কিনা। অ্যাসাইনমেন্টের জন্য নির্ধারিত ছক, যে দুটি রাউন্ডের উদাহরণ এখানে দেওয়া হয়েছে
শিক্ষা আর এর আগের পৃষ্ঠে কি লেখা আছে? ওই প্রাণের বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। এই যে এখানে আবার লেখা আছে প্রথম অধ্যায়, বা এখানে যে এটা প্রযোজ্য না, এখানে তুমি যদি লেখো প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, সেটা আমি বাদই দিয়ে দিলাম, এটা লেখার দরকার নাই। বুঝতে পেরেছো? এখানে জাস্ট এইভাবে তুলে দিবা। ওকে, তো এটা আমি সরাসরি ছকটা দিয়ে দিব। হ্যাঁ সব দিয়ে দেওয়া, এটা তোলা দরকার নাই। ওকে স্যার। তো আমি এটা তোমাদেরকে প্রোভাইড করে দিব। হ্যাঁ, এগুলো পিডিএফ আকারে তোমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে দিয়ে দিব। বুঝতে পেরেছো? স্যার আরেকটা ব্যাপার হলো, লেখা শুরু করার আগে কি শিরোনামটা লিখে নিতে হবে কভার পেজের পরে? না, শিরোনাম তো কভার পেজে তো তুমি লিখেছোই, শিরোনাম কভার পেজে তো তোমার লেখাই আছে। স্যার মাউসির একটাতে মানে নোটিসে দেখলাম যে বললো আবার ভিতরে নাকি অ্যাসাইনমেন্টের শিরোনামটা আবার লিখতে হবে। মাওসির কোথায় বলেছে? স্যার, মানে একটা নির্দেশনা দেখতে পেলাম যে অনেকগুলো এর মধ্যে এই একটা আছে যে মানে আমাদের অ্যাসাইনমেন্টের নাম দিয়ে শুরু করতে হবে। ভিতরে আবার অ্যাসাইনমেন্টের শিরোনাম দিতে বলেছে? হ্যাঁ স্যার। এর আগের প্রথম যে অ্যাসাইনমেন্ট গুলো জমা দিলা, ওখানে কি লিখেছিলা ভিতরে অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখেছিলা? না স্যার, ওইটাতে লিখি নাই। স্যার ওটাতে বায়োলজিতে লিখি নাই স্যার, আবার স্যার কেমিস্ট্রিতে লিখেছিলাম, কেমিস্ট্রি আর ফিজিক্স। স্যাররা কি বলেছিল এরকম অ্যাসাইনমেন্ট শিরোনাম লিখতে ভিতরে? কেমিস্ট্রিতে বলেছিল স্যার যে অ্যাসাইনমেন্টের শিরোনামটা লিখতে আবার ভিতরে। আর ফিজিক্স তারপরে অন্যান্য সাবজেক্ট? স্যার ফিজিক্সে বাধ্যতামূলক ভাবে কিছু বলেনি, বলছে যে লিখলে না লিখলে সমস্যা নেই স্যার, এটা গতবার। আর 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 এবার তো এখনো শুরু হয়নি, তাই না? আচ্ছা ঠিক আছে, ওটা লিখে দিও, ওটা লিখলেও আসলে কোনো সমস্যা নাই, না লিখলেও সমস্যা নাই। অ্যাসাইনমেন্টের শিরোনাম যদি ভিতরে লেখো, ওটা তো ওই অ্যাসাইনমেন্ট রিলেটেডই আসলে বোঝাচ্ছে। যদি ভিতরে অ্যাসাইনমেন্টের শিরোনাম লেখো কোনো অসুবিধা নাই, বা কেউ যদি নাও লেখো তাও অসুবিধা নাই, কারণ তোমার কভার পৃষ্ঠায় তো সেটা লেখাই আছে। আর লেখাটা মনে হয় ভালো হবে, কারণ কভার পৃষ্ঠায় তো আমরা আসলে ওটা অর্ধেক অংশ ছিঁড়ে রাখবো, তাই না? অর্ধেক অংশ ছিঁড়ে রাখবো, তখন দেখা গেলো যে এটা আসলে কয় নাম্বার অ্যাসাইনমেন্ট এটা আমাদের জন্য হয়তো বোঝা মুশকিল হবে। এই জন্য আমার মনে হয় লেখাটাই ভালো। লিখে ফেলো, অ্যাসাইনমেন্টের শিরোনাম ভিতরেও লিখে ফেলো। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার তাহলে তো এখন কোশ্চেন কোন সাবজেক্টের জন্য লেখা লাগতেছে না। ও, আমি আবার ওই নির্দেশনাগুলো তোমাদের বলে দিই, যে প্রথম ক্লাসের শুরুর দিকে আমি বলেছিলাম, আবার একটু তোমাদের বলে দিই, যে ভিতরে নীল কালি সবুজ কালি দিয়ে আন্ডারলাইন বা কোনো কিছু করা যাবে না, শুধু কালো কালি ব্যবহার করবা। মার্জিনের জন্য বা ছকের জন্য শুধু পেন্সিল ব্যবহার করবা। ওকে, তারপরে হলো যে কভার পৃষ্ঠায় অ্যাসাইনমেন্টের নাম বাংলায় লিখবা, আর অন্যান্য যাবতীয় অংশ ইংরেজিতে লিখবা। তারপরে হলো অ্যাসাইনমেন্টের কভার পেজ দেওয়ার পর, এর আগের প্রথম অ্যাসাইনমেন্টে আমরা বলেছিলাম যে কোশ্চিন দেওয়া লাগবে, কোশ্চিন দেওয়া লাগবে না। হ্যাঁ, বা অ্যাসাইনমেন্টের খাতায় তোমার উদ্দীপক যদি থাকে উদ্দীপকও লিখবা না। তারপরে হলো যে আমরা বলেছিলাম ক, খ, গ এগুলো লিখতে হবে, এগুলো লেখা যাবে না। যেমন হলো আজকের আমি যেটা পড়ালাম, এখানে কিন্তু কোথাও ক, খ, গ নাই, আছে কোথাও ক, খ, গ নাই, তাহলে এগুলো লেখা যাবে না। ওকে, জাস্ট রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3, রাউন্ড 4, 5 এইভাবে তুলে দিবা এবং ব্যাখ্যাগুলো তুলে দিবা, এবং উত্তর নিজের হাতে লেখার চেষ্টা করবা। হ্যাঁ, অন্য কারো দ্বারা প্রভাবিত হয়ে লিখবা না, বা কাউকে দিয়ে লেখাবাও না। তারপর হলো কপি করা যাবে না। হ্যাঁ, একজনেরটা দেখে আরেকজন লিখে ফেলবা, তা কিন্তু যেন না হয়। আর অ্যাসাইনমেন্ট সশরীরে সুস্থ থাকলে অবশ্যই কলেজে এসে জমা দেওয়ার জন্য বলা হচ্ছে। স্যার জমা দেওয়া লাগবে কবে অ্যাসাইনমেন্ট? 17 তারিখ, আগামী 17 তারিখ। এর আগে যেভাবে জমা দিয়েছো সেভাবেই 1টা থেকে 4টার সময় কলেজে এসে নিজ নিজ সেকশনে প্রবেশ করে জমা দিবা। ওকে, শুধু তৃতীয় সপ্তাহ? 17 তারিখ মঙ্গলবার। আর কারো কোনো প্রশ্ন? স্যার তাহলে আমাদের স্যার উপরে প্রথমে হচ্ছে প্রয়োজনীয় তথ্যের ছকটা, তারপরে স্যার কোন কোন নম্বর পেলাম, আর তারপরে স্যার ব্যাখ্যা সহ ছকটা করলে হ্যাঁ তাহলে হ্যাঁ হয়ে হ্যাঁ যাবে। হয়ে যাবে। এই যে এই 4টা পৃষ্ঠা, জি স্যার। 4টে পৃষ্ঠা, আর এগুলো তো কভার পেজের জন্য প্রযোজ্য। ওকে, হ্যাঁ, তোমাদের এবারকার অ্যাসাইনমেন্ট ছোট আছে এবং সহজও আছে তুলনামূলক। প্রথমটা যেমন একটু কঠিন ছিল, এটা তুলনামূলক সহজ।
তো ঠিক আছে, তাহলে ক্লাস শেষ করছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।